হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ম্যাম। ওকে, ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট কেমন হলো সবার লেখা? কোনো সমস্যা ছিল? সবার লেখা শেষ হয়েছে? অ্যাসাইনমেন্ট অবশ্যই আগামী শনিবারে তোমরা জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে। আমি আশা করছি তোমরা সবাই অ্যাসাইনমেন্ট সুন্দর করে কমপ্লিট করেছো। তো আজকে অ্যাসাইনমেন্টের ষষ্ঠ অধ্যায়েরই আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এই সৃজনশীল প্রশ্নের আগে আমি চাই তোমরা সবাই ষষ্ঠ অধ্যায় পাঠ্য বই বের করে বসো। তো সবার সামনে কি পাঠ্য বই আছে? পাঠ্য বই থাকলে পাঠ্য বই সামনে রাখো এবং ষষ্ঠ অধ্যায় বের করো। আমি কিছু ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখো এর উত্তর দিতে পারো কিনা। ওকে, রেডি সবাই? আমরা অনেক সময় বলে থাকি যে যোজনী কক্ষপথ কি। এই অধ্যায়টায় যেহেতু ইলেকট্রন বিন্যাস আছে, তো আমরা অনেক সময় বলি যোজনী কক্ষপথ কাকে বলে বা যোজনী কক্ষপথ কি। তোমাদের মধ্যে কেউ কি আমাকে বলতে পারবা যে যোজনী কক্ষপথ কাকে বলে? যোজনী কক্ষপথ হলো পরমাণুর যে সর্বশেষ কক্ষপথ, কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথকে বা শক্তি স্তরকে বলা হয় যোজনী কক্ষপথ। যেমন এখানে একটা দুইটা কক্ষপথ, তাহলে যে লাস্টের যে কক্ষপথটা দেখছো এটা হচ্ছে যোজনী কক্ষপথ। একইভাবে এখানে হচ্ছে তিনটা কক্ষপথ, এই তিনটা কক্ষপথের যেটা লাস্ট কক্ষপথ সেটা হচ্ছে যোজনী কক্ষপথ। ঠিক আছে, তো এই যে শেষ কক্ষপথ এটাকে বলা হয় যোজনী কক্ষপথ। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা সবাই? ইয়েস ম্যাম। ওকে ইউসরা, থ্যাংক ইউ। তাহলে রেসপন্স করার চেষ্টা করো। এখন বলো যোজনী কক্ষপথ কাকে বলে, কে বলতে পারবে? কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথকে বলা হচ্ছে যোজনী কক্ষপথ। সর্বশেষ যে কক্ষপথটা সেটাকে বলা হচ্ছে যোজনী কক্ষপথ। এখন দেখো তো, নর্মালি আমি যদি লিখি HOH2, মানে এটা একটা H আর একটা H2, এটার পার্থক্য কি কেউ বলতে পারবা? H এবং H2 কে কিভাবে পার্থক্য করা যায়? একটা হচ্ছে H, এই H দ্বারা কি বোঝানো হয়েছে বলো তো? H দ্বারা বোঝানো হয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক আর একটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। হ্যাঁ ভেরি গুড নাফিসা, একটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক আর একটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। আচ্ছা, এরপরে H দ্বারা কি বোঝায়? যেখানে হাইড্রোজেনের কি আছে, এখানে হাইড্রোজেনের একটি পরমাণু বোঝায়, শুধুমাত্র H দ্বারা হাইড্রোজেনের একটা পরমাণু এটা বোঝায়। আর H2 দ্বারা হচ্ছে হাইড্রোজেনের কি আছে, একটি অণুকে বোঝায়। তার মানে H2 এক অণু, হাইড্রোজেনে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে বলো তো? একটা দুইটা। হাইড্রোজেন পরমাণু আছে দুইটা, ভেরি গুড। তাহলে H এবং H2 পার্থক্য আমরা বুঝতে পারলাম। একটা প্রতীক, একটা সংকেত, একটাতে হচ্ছে একটি পরমাণু আছে, হাইড্রোজেন মানে শুধু একটি পরমাণু। আর H2 মানে এখানে কি আছে, হাইড্রোজেনের হচ্ছে দুটো কি আছে, এক অণু একটা অণু আছে, এক অণু হাইড্রোজেনের দুইটি হাইড্রোজেন পরমাণু আছে। এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন আমাকে কি বলতে পারবা নিউক্লিয়ন সংখ্যা কি? মানে নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? কেউ পারবে না নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে নিউট্রন ও প্রোটনের মানে মোট সংখ্যাটাকে বলা হয়, একত্রে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। নিউট্রন এবং প্রোটনকে একত্রে
ক্ষেত্রে বলা হয় হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। নিউট্রন এবং প্রোটনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, এই গেল আরেকটা প্রশ্ন। এবার মানে বলা হয় যে সৌর মডেল কি, ব্যাখ্যা করো। সৌর মডেল কি? সৌর জগৎ নয় কিন্তু, সৌর জগৎ হলে এটা আমরা দ্বাদশ অধ্যায়ে চলে যেতাম, এটা সৌর জগৎ নয়, এটা হচ্ছে সৌর মডেল কি। বলো তো সৌর মডেল কি? তাহলে দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায়টার উপরেই এবার হচ্ছে কি ছিল, অ্যাসাইনমেন্ট ছিল। তার মানে একটা অ্যাসাইনমেন্ট, এবং এই অধ্যায়টা তোমাদের অনেক আগে পড়া হয়েছে, রিভিশন করানো হয়েছে, এবং অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের ভিডিও ক্লাস হলো, লাইভ ক্লাস হলো, আজকে আবার লাইভ ক্লাস। তাহলে ষষ্ঠ অধ্যায়টা সম্পর্কে আসলে তোমার কতটুকু জানা হয়েছে? স্পেশালি এখানে যে ফিজিক্স কেমিস্ট্রির অধ্যায়গুলো আছে এটার উপর তো তোমাকে জোর দিতেই হবে। ক্লাস 9-এ যারা সায়েন্স পড়তে চাও তাদেরকে তো এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি শিখে ক্লাস 9-এ উঠতে হবে। তাহলে তুমি নিউক্লিয়ন সংখ্যা কি বলতে পারছো না, তারপরে হচ্ছে যোজনী কক্ষপথ কি বলতে পারছো না, তাহলে এই প্রশ্নগুলো তো খুব কমন প্রশ্ন অধ্যায়টা সম্পর্কে। তাহলে তোমাদেরকে অবশ্যই খুব সিরিয়াসলি এবং ভালো করে, যে অধ্যায়টা সম্পর্কে প্রশ্ন দিচ্ছে তুমি যদি শুধু সেই প্রশ্নের উত্তরটুকু পড়ে উত্তরটা লিখো তাহলে তো লাভ হলো না। তোমাকে ওই অধ্যায়টা পড়তে দিয়েছে মানে ওই অধ্যায়টা সম্পর্কে অবশ্যই তোমাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা প্রয়োগ ঘটাতে হবে। তো আমরা যেটা বলছিলাম সেটা সৌর মডেল কি ব্যাখ্যা করে। আমরা জানি বিজ্ঞানী রাদারফোর্ড কি করেছেন, পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দিয়েছেন। তো তার এই পরমাণুর গঠনটা কি ছিল, অনেকটা সৌরজগতের মডেলের মতো ছিল, এই কারণে এটাকে সৌর মডেল বলা হয়। ঠিক আছে, তার এই পরমাণুর মডেলটাকে সৌর মডেলের সঙ্গে তুলনা করা হয়, এই জন্য এটাকে সৌর মডেল বলে। তো এনিওয়ে, এই গেল হচ্ছে তোমাদের কিছু ছোট প্রশ্ন। এবার আমরা সৃজনশীলের দিকে আসি। সৃজনশীলটা আমরা দেখি। এখানে দেখো দুটো চিত্র আছে, চিত্র 1 এবং চিত্র 2। ঠিক আছে, দুইটা চিত্র। তো এখানে দুটো চিত্র, যেহেতু সৃজনশীল প্রশ্ন তার মানে কি অবশ্যই তোমাকে হচ্ছে এখানে তো লেখা থাকবে না যে এটা কোন পরমাণুর হচ্ছে বা কোন মৌলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এটা তো লেখা থাকবে না। তাহলে এখানে চিত্র 1 চিত্র 2 দেওয়া আছে। এখানে চিত্র 1-এ আমরা দেখতে পাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো যে এখানে কয়টা ইলেকট্রন আছে চিত্র 1-এ? 3টা। হ্যাঁ, ভেরি গুড। চিত্র 1-এ আছে 3টা, আর চিত্র 2-এ? 12টা। চিত্র 2-এ আছে হচ্ছে 12টা। থ্যাংক ইউ। তো এই যে 2 আর 12 তুমি দেখতে পেলে, এখন ধরো তোমার কাছে এই প্রশ্নটা খুব সহজ যে 2 আর 12 মিলায় আমি দেখবো যে যৌগ তৈরি করতে পারে কিনা, আয়নে পরিণত হতে পারে কিনা, এগুলো দেখবো। কিন্তু তুমি যদি চিনতেই না পারো যে 2 এ পারমাণবিক সংখ্যা 2 মানে ওই মৌলটা কি, বা সরি পারমাণবিক সংখ্যা 3 মানে ওই মৌলটা কি, অথবা পারমাণবিক সংখ্যা 12 ওই মৌলটা কি, তাহলে কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে তোমার প্রবলেম হবে, কারণ তুমি নাম বুঝতে পারবে না। ঠিক আছে, এই জন্য অবশ্যই তোমার পারমাণবিক সংখ্যা, তোমার বইয়ে যে কয়টা মৌলের দেওয়া আছে 18টা মৌলের, অবশ্যই 18টা মৌলের পারমাণবিক সংখ্যা তোমাকে কি করতে হবে, জানতে হবে যে কার পারমাণবিক সংখ্যা কত, তাহলে তুমি সহজেই ইলেকট্রন বিন্যাসটা করতে পারবা। তো আমরা প্রথমে যে দেখবো যে আয়ন কাকে বলে। আয়ন বলতে তুমি কি বুঝো, তুমি কি বলবা আয়ন কাকে বলে? কোন পরমাণু ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে আধানযুক্ত যে হয় সেটাকে কি বলা হয়, আয়ন বলা হয়। কোন পরমাণু ইলেকট্রন বর্জন অথবা গ্রহণ করার মাধ্যমে আধানযুক্ত হলে তাকে কি বলা হয়, আয়ন বলা হয়। এবার বলছে স্থায়ী ও অস্থায়ী আইসোটোপ ব্যাখ্যা করো। আইসোটোপ তো তোমরা সবাই জানো যে যেটা প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান মোলের পরমাণু, কিন্তু কি সংখ্যা ভিন্ন হয় আইসোটোপের ক্ষেত্রে, বলো তো? ভর সংখ্যা। ভর সংখ্যা। সংখ্যা ভিন্ন হয়, এটাকে আইসোটোপ বলে। আইসোটোপ আবার দুই ধরনের, একটা হচ্ছে কি আইসোটোপ, একটা হচ্ছে স্থায়ী আইসোটোপ, আর একটা হচ্ছে অস্থায়ী আইসোটোপ। তো স্থায়ী আইসোটোপ কাকে বলে, যে যে সকল আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি কখনোই নির্গত হয় না তাদেরকে স্থায়ী আইসোটোপ বলে। ঠিক আছে, যেমন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে কখনোই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না। কিন্তু হাইড্রোজেনের 3 ধরনের আইসোটোপ আছে, তোমরা জানো, এটা নাম পড়েছো না, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো এরকম আইসোটোপ থাকলেও সেটা হচ্ছে স্থায়ী আইসোটোপ, সেটা দিয়ে কখনোই তেজস্ক্রিয় কি হয় না, নিঃসৃত হয় না। কিন্তু হচ্ছে
যেগুলো অস্থায়ী আইসোটোপ সেগুলো থেকে কি হয়, প্রতিনিয়ত তেজস্ক্রিয় হচ্ছে বিকিরণ, তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটে, এগুলোকে অস্থায়ী আইসোটোপ বলা হয়। এর উদাহরণ হিসেবে তোমরা ইউরেনিয়াম বলতে পারো, যে ইউরেনিয়াম থেকে কি হয়, অস্থায়ী আইসোটোপ ইউরেনিয়াম, এটা থেকে সবসময় তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয়। ঠিক আছে, এটা তোমরা তাহলে বলবে। এই গেল ক আর খ। এখন আমাকে বলো ক এর উত্তর, অর্থাৎ আয়ন কাকে বলে, তোমরা কে বলতে পারবা আয়ন কাকে বলে? ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে আয়ন। হয়েছে, ওকে। তো আমরা গ নম্বরে যাব। গ নম্বরের প্রশ্নটা একটু দেখব। এখানে লেখা আছে যে চিত্র 2 এর পরমাণুটি কিভাবে আয়নে পরিণত হয় ব্যাখ্যা করো। আয়নে পরিণত হয়, আমরা কিন্তু নরমালি জানি যে পরমাণু হচ্ছে কি বলতো, আধান নিরপেক্ষ, তাই না? তো এটা আবার আয়নে পরিণত হয় কি করে, আমাদেরকে সেটা দেখতে হবে। তো এখানে প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এখানে ইলেকট্রন সংখ্যা আছে কয়টা বলো? 12টি। চিত্র 2 এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন, কয়টি ইলেকট্রন দ্বারা প্রথম কক্ষপথ পরিপূর্ণ হওয়ার কথা? 2টি। 2টি। 2 নম্বর কক্ষপথ 8টি। কতটি? 8টি। হ্যাঁ 8টি। আর 3 নম্বর কক্ষপথ 18। 12টি। এর 18টি। ওকে, 18টি। তাহলে 2, 8 এবং 18। তো আমাদের এখানে যে মৌলটার ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তার দেওয়া আছে 2, 8, 2, তার মানে টোটাল হচ্ছে 12। এর পারমাণবিক সংখ্যা কত হলো তাহলে? 12। প্রোটন সংখ্যাও 12, ইলেকট্রন সংখ্যা 12। তো এই যে 12, এটা কোন মৌলের পারমাণবিক সংখ্যা 12 বলো তো? ম্যাগনেসিয়াম। হ্যাঁ ভেরি গুড, ম্যাগনেসিয়াম। তাহলে আমরা এর ভিতরে কি লিখতে পারি? ম্যাগনেসিয়াম লিখতে পারি। এমজি। এমজি লিখে ফেললাম। হ্যাঁ, পরে লিখলাম এমজি লিখলাম। তো এই যে ম্যাগনেসিয়াম, তো আমরা ম্যাগনেসিয়াম যে লিখলাম, এখন দেখো এই ম্যাগনেসিয়ামের বলছে যে এই পরমাণুটি কিভাবে আয়নে পরিণত হয় ব্যাখ্যা করো। এখন এর যে ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পেলাম 2, 8, 2, এটা স্থিতিশীল নাকি অস্থিতিশীল বলো তো? 2, 8, 2 অস্থিতিশীল। অস্থিতিশীল, তার কারণ এর শেষ কক্ষপথটাতে অষ্টক পূরণ হওয়া নাই, আবার হচ্ছে যে 18টি তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকার কথা, সেটাও পূরণ হওয়া নাই, আছে 2 আর 2, এবং 2 আর 2 হওয়ার কারণে এটা কি অবস্থায় আছে? এটা হচ্ছে অস্থিতিশীল অবস্থায় আছে। তো প্রত্যেকটা মৌলের পরমাণু কি অবস্থায় থাকতে চায়? স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। তো এর স্থিতিশীলতা অর্জন করার জন্য এটা তাহলে কি করবে বলতো? কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে একে? 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে 2 এবং 8, অর্থাৎ 2টা কক্ষপথই পরিপূর্ণ থাকবে, এবং হচ্ছে এটা নিয়নের মতো, নিয়নের কত পারমাণবিক সংখ্যা? 10 না? তাহলে নিয়নের মতো এটা কি অর্জন করবে? স্থিতিশীলতা অর্জন করবে। তো এখানে এটাও বলতে পারো যে ম্যাডাম হচ্ছে ও তো অন্য কারো কাছ থেকেও 6টা নিয়ে হচ্ছে ইয়ে করতে পারে, কক্ষপথ অষ্টপূর্ণ করতে পারে। তো 6টা নেওয়ার থেকে 2টা দেওয়া কি সহজ না সহজ না? সহজ। সহজ। হচ্ছে 6টা নেওয়ার থেকে 2টা দেওয়া সহজ, সুতরাং এই 2টা দান করে কি করতে পারে? স্থিতিশীলতা অর্জন করতে পারে। ঠিক আছে, আমরা তাহলে এখানে লিখতে পারি ম্যাগনেসিয়াম দান করবে, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন কি করতে পারে? অবশ্যই দান করে দিতে পারে। তো এই ক্ষমতাটা ম্যাগনেসিয়াম এভাবে করলে, যখন ম্যাগনেসিয়াম দান করে দিল, তখন সে বলতো কি হবে? ধনাত্মক আধান দ্বারা ধনাত্মক আধানে পরিণত হবে নাকি ঋণাত্মক আধানে পরিণত হবে যখন দান করে দিবে? ধনাত্মক আধান। হ্যাঁ ভেরি গুড, ধনাত্মক আধানে দান করেছে, সে ধনাত্মক আধান বা ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে তুমি বুঝতে পারলে যে ঘটনাটা কি? একটা যখন একটা নরমালি একটা পরমাণু থাকে তখন কিন্তু সে আধান নিরপেক্ষ হয়, কিন্তু যখনই সে কোনো নতুন ভাবে মৌল বা যৌগ তৈরি করার জন্য অন্য কোনো পরমাণুর সাথে ইলেকট্রন বা মৌলের সাথে ইলেকট্রন আদান প্রদান বা হচ্ছে ভাগাভাগি করে, তখন সে হচ্ছে আধান যুক্ত হয়ে যায়, এবং এটাকে তখন আমরা আয়ন বলি। তো এইটা ম্যাগনেসিয়াম তাহলে কোন আধানে পরিণত হলো?
ধনাত্মক দান করলো যেহেতু ধনাত্মক আধানে পরিণত হলো। দেখো তো গ নাম্বার প্রশ্নে কারো কোনো সমস্যা আছে কিনা? আছে কোনো সমস্যা? তাহলে আমরা এরকম যদি উল্লেখ করা না থাকে, ধরো শুধুমাত্র এরকম যেমন আমি উদ্দীপকে দিয়ে রেখেছিলাম এরকম যদি থাকে যে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ওই ইলেকট্রন বিন্যাসটা দেখে তোমাকে বুঝতে হবে যে পারমাণবিক সংখ্যা যেহেতু ইলেকট্রন বিন্যাসে দেওয়াই থাকে, গুণে নিয়ে তোমাকে বুঝতে হবে যে এটা কোন ধরনের মৌল, তারপরে সেটা হচ্ছে ইলেকট্রন দান করবে না গ্রহণ করবে, এটা কিন্তু তার ইলেকট্রন বিন্যাসটার উপরে ডিপেন্ড করে। সেটা তুমি করবা এবং তারপরে তোমাকে হচ্ছে সেটার ব্যাখ্যা দিতে হবে। অবশ্যই প্রথমে কোন মৌল সেইটা মৌলটার নাম লিখে তুমি ওই ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট করবা এটা, এবং শেষে আমি যে লিখলাম যে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম হচ্ছে আয়নে পরিণত হলো, সেটাও তোমাকে হচ্ছে উল্লেখ করে দিতে হবে। ধনাত্মক আয়নে কেন পরিণত হলো সেটাও তোমাকে ব্যাখ্যা করতে হবে। উত্তরটা খুব বড় হবে না, ছোট হবে, কিন্তু সবগুলো জরুরি ইনফরমেশন তোমাকে অবশ্যই ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের গ। এখন আসো ঘয়ে। চিত্র 1 এর পরমাণুটির অক্সাইড গঠন প্রক্রিয়া বিক্রিয়া সমীকরণের সাহায্যে বুঝিয়ে লিখো। চিত্র 1 এর পরমাণুটির অক্সাইড গঠন প্রক্রিয়া বিক্রিয়া সমীকরণের সাহায্যে বুঝিয়ে লেখো। আগে প্রশ্নটা সুন্দর করে বুঝতে হবে। কোনটা চেয়েছে, চিত্র 1 নাকি চিত্র 2? চেয়েছে চিত্র 1। তাহলে চিত্র 1 এ কি আছে দেখো তো। লিথিয়াম। হ্যাঁ, লিথিয়াম। লিথিয়ামের প্রতীক কি? Li। Li হচ্ছে লিথিয়ামের প্রতীক। তাহলে আমরা 1 নাম্বারটাতে দেখতেই পেলাম যে চিত্র 1 হচ্ছে লিথিয়াম। এখন আমরা দেখবো যেটা আসলে কিভাবে অক্সাইডে পরিণত হয়। আমরা উদ্দীপকে মানে যে 1 নাম্বার যে মৌল দেখছি সেটা হচ্ছে যে বলছে যে এর 3টি যেহেতু ইলেকট্রন আছে তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে বলো তো? 3। ইলেকট্রন 3টি, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 3। আর এর পারমাণবিক সংখ্যা কত হবে? 3। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা আমরা কেমন করে লিখবো? ইলেকট্রন বিন্যাসটা লিখবো হচ্ছে আমরা এদিকে লিখি 2 এবং 1, এভাবে লিখবো না? এটা আমরা যেমন লিখবো এরকম 2 8 2, তেমন এর লিখবো 2 এবং 1। এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। তো এখানে বলছে যে লিথিয়ামের হচ্ছে যেহেতু লিথিয়ামকে বলছে যে অক্সাইডে পরিণত করতে হবে, সুতরাং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 1। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে অষ্টকপূর্ণ হওয়ার বিষয় থাকছে, তাই না, বা অক্সাইডে পরিণত হওয়ার বিষয় থাকছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর অক্সাইড যদি হয় তাহলে লিথিয়ামকে যদি অক্সাইডেই পরিণত করতে হয় তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি লিথিয়াম অক্সাইড। লিথিয়াম অক্সাইড। তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? কেউ কি আমাকে বলতে পারবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা? 8। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 6 এবং 6। এখন দেখো বলছে নিকটস্থ হচ্ছে যে নিষ্ক্রিয় মৌল অপেক্ষা লিথিয়ামে একটি ইলেকট্রন কি আছে? বেশি আছে। ঠিক আছে, কারণ 2 এবং 6 মিলে কি হয়? 8 হয়। তো এখানে অক্সিজেন তো হচ্ছে নিষ্ক্রিয় না। অক্সিজেন কি নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় না। এর নিকটস্থ যে মৌলটা আছে সেটার তুলনায় বলা হচ্ছে যে যেমন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে হিলিয়ামের থেকে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা বেশি বলো তো? একটা বেশি। তাহলে এইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইডে পরিণত যেহেতু হতে বলেছে, তাহলে এটা মাস্ট হচ্ছে কার সাথে যুক্ত হবে? অক্সিজেনের সাথে যুক্ত হবে। ঠিক আছে, এটা দেখা যাবে যে অক্সিজেনের আবার 2টা ইলেকট্রন কম, অর্থাৎ অষ্টক পূরণ হওয়া না। অক্সিজেনের যেহেতু হচ্ছে 2 এবং 6, তাহলে এটার অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা কম। আর লিথিয়ামের আবার হচ্ছে একটা, তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল থেকে একটা হচ্ছে বেশি। তো স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে যদি এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয় তাহলে যে বিক্রিয়াটা হবে সেটা আমি একটু এখানে লিখি, এটা মুছে দিয়ে এখানে লিখি, তোমরা একটু খেয়াল করো।
যে আসলে লিথিয়াম এবং অক্সিজেন যদি ইলেকট্রন আদান প্রদান করে তাদের নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করে, অর্থাৎ অক্সাইডে পরিণত হওয়ার জন্য, তাহলে বিক্রিয়াটা কেমন হবে দেখো। তাহলে বিক্রিয়াটা হবে লিথিয়াম দেখতে পাচ্ছ সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা আমি আগে কমপ্লিট করি। লিথিয়াম অক্সাইড, তাহলে লিথিয়াম কি করবে? লিথিয়াম ইলেকট্রন যদি ত্যাগ করে এবং অক্সিজেন যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে পরস্পর মিলাই লিথিয়াম অক্সাইডে পরিণত হয়। অর্থাৎ লিথিয়াম একটি ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে এবং লিথিয়াম আয়ন বা ক্যাটায়নে পরিণত হবে। অক্সিজেনের ইলেকট্রনটা গ্রহণ করে অক্সাইড আয়ন বা অ্যানায়ন উৎপন্ন করবে। এভাবে সৃষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সংযুক্ত হয়ে শক্তিশালী আয়নিক বন্ধনের মাধ্যমে লিথিয়াম অক্সাইডে পরিণত হবে। লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে, অক্সিজেন সেটাকে গ্রহণ করবে, করে ধনাত্মক এবং ঋণাত্মক আধানে পরিণত হয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে লিথিয়াম অক্সাইড নামক শক্তিশালী একটা যৌগ তৈরি করবে। এভাবে লিথিয়াম এবং অক্সিজেনের কি হয়? বন্ডিংটা হয়। অনেক সময় পরীক্ষায় ধরো থাকলো এরকম প্রশ্ন যে সমীকরণের সাহায্যে তুমি ব্যাখ্যা করো, কিন্তু তুমি সমীকরণটা দিতে পারছো না, কিন্তু তুমি ব্যাখ্যাটা পারো যেভাবে একজন দান করবে একজন গ্রহণ করবে। কারণ তুমি কিন্তু অলরেডি এরকম চিত্র যদি তোমার উদ্দীপকে দেওয়া থাকে, তোমার কিন্তু চিত্র দেখে আইডিয়া হয়ে যাবে যে ইলেকট্রন দান করবে কে আর ইলেকট্রন গ্রহণ করবে কে। তখন কিন্তু তুমি ব্যাখ্যাটা দিতে পারবা। হয়তো সমীকরণটা দিতে পারলা না, 1 মার্ক কম পেলা, কিন্তু 3 মার্ক তো পাবা। কিন্তু অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় স্টুডেন্টরা টেনশন করে বা ভয় পেয়ে আনসারই করে না, যে না এটা পারবো না, দিতে পারবো না সমীকরণ, এটা আনসারই করবো না। এটা ঠিক না, তুমি যতটুকু পারো তুমি ততটুকু অবশ্যই আনসার করবে। আর তোমার ম্যাম লিথিয়াম একটা ইলেকট্রন দান করবে না? হ্যাঁ, একটা ইলেকট্রনিক দান করবে। একটাতে দুইটা তাহলে হচ্ছে, ওইখানে এক অণুতে হচ্ছে দুটা পরমাণু আছে বলে 2 দিয়েছি। ও আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে পার্ট। আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের আসলে অ্যাসাইনমেন্ট হচ্ছে, তোমাদের আসলে যদি নর্মাল রুটিন হতো তাহলে তোমাদের কিন্তু জেএসসি পরীক্ষা অলরেডি শেষ হয়ে যেত। তো বিভিন্ন পরিস্থিতির কারণে এবার সেটা হয়নি, তোমরা জানো সবাই সবকিছু। তো যেহেতু এখনো ক্লাস 8 এর বই তোমাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে, তো আমি চাচ্ছি তোমরা জাস্ট সরি একটু সময়টাকে কাজে লাগাও, অ্যাসাইনমেন্টের টপিকস গুলো খুব ভালো করে রেডি করো। আর হচ্ছে ক্লাস 9 এর মানে নিউ 9 এর তোমাদের যে ক্লাস শুরু হয়েছে এটা অ্যাটেন্টিভলি সবাই করো। এখানে যারা আজকে এই ক্লাসে উপস্থিত আছো তারা কি সবাই নিউ 9 এর ক্লাস করো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, অবশ্যই সবাই নিউ 9 এর ক্লাসে উপস্থিত থাকবে, ক্লাস করবে। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে। তো আর এই অধ্যায় বিষয়ক আর কোনো প্রবলেম মনে হয় নাই। আর অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম আছে? অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে কারো এই অধ্যায় থেকে? তাহলে অ্যাসাইনমেন্ট সুন্দর করে শনিবারে সবাই জমা দিবে 205 নাম্বার রুমে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে করো। আজকের যদি টপিকস থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করো। কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে? ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর অ্যাসাইনমেন্ট জমা দিতে আসলে তো অবশ্যই সবার সাথে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।